আজকের ব্রেকিং নিউজ। বাংলাদেশের মাফিয়া কিং রাশেদকে তার গ্যাংয়ের কো-লিডাররা তার সাথে বেইমানি করে হত্যা করেছে। যে মাফিয়া কিং কখনো মানুষের খারাপ চায়নি, অথচ সে আজ মৃত। গরিবদের মাসিহা ছিল সে। বাংলাদেশের মাফিয়া কিংয়ের বাইরের দেশগুলো যেমন পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, রাশিয়া ইত্যাদি দেশের মাফিয়ারা বাংলাদেশে আসতে ভয় পেত। গোপনীয় তথ্য থেকে একটি খবর পাওয়া যায় যে দ্য মাফিয়া কিংকে হত্যা করার পিছনে বাইরের দেশের কোনো এক মাফিয়ার হাত রয়েছে। এখন বাংলাদেশে আবার মাফিয়ার ক্রুরা মিলে সবার উপর অত্যাচার করবে, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, যে মাফিয়া কিং তৈরি করলো তার ছেলে রাশেদকে সবাই চিনে। সে কতটা শক্তিশালী, আর সে আন্ডারওয়ার্ল্ডেও রাজত্ব করে, তাকে কিভাবে মারলো? এই খবর পুরো দেশে ছড়াচ্ছে। রাশেদ মাফিয়া কিং ছিল, কিন্তু সে কখনো গরিব বা নিরপরাধ মানুষের উপর অত্যাচার করেনি। কিন্তু তার সহজ সরলতার সুযোগ নিয়ে তার পিঠ পিছে ষড়যন্ত্র, যা সে টের পায়নি, আর আজ তার লাশ পড়ে আছে। আজকে থেকে এই দেশ আমার, আমি রাজত্ব করব এই দেশে। কিন্তু রুদ্র যে আমাদের সাহায্য করেছে, তার কি হবে? আর আরো তার সাথে আরো বাইরের দেশে মাফিয়ারা তো আছেই। চিন্তা নেই, আমি সবার সাথে ডিল করে নেব। রুদ্রকে ঢাকা শহরে দিয়ে দিব। সবাই আজ থেকে আমার আন্ডারে কাজ করবে। এমন সময় নিচে দৌড়ে আসলো। বস, মহাবিপদ হয়ে গেছে, আমরা তো এবার শেষ। কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? বস, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দ্য মাফিয়া কিং রাশেদ নয়, বাদশাহ সেলিম খানের ছোট ছেলে, আর সেই আসল মাফিয়া কিং। নিশির কথা শুনে সবাই অবাক হয়েছে, সাথে সবাই ভয় পেতেও শুরু করেছে। আসলে সবাই এখন একটা মিটিং করছে, যেখানে সব শহরের বড় বড় ডন, মাফিয়া আর গ্যাংস্টাররা রয়েছে। তুই কি বলতেছস? তোর ধারণা আছে? আমি ঠিক বলছি ম্যাম। এই নিন সেলিম খানের বানানো উইল, যেটা কেউ চেঞ্জ করতে পারবে না। রোকেয়া উইল হাতে নিয়ে পড়া শুরু করলো। আমি সেলিম খান, আমি বাংলাদেশের মাফিয়া লর্ড। আমি এখন আর এই দায়িত্ব নিতে পারছি না। আমার 2টা সন্তান আছে, বড় হলো রাশেদ আর ছোট হলো বাদশা। আমি বাচ্চাকেই পরবর্তী মাফিয়া কিং বানাতে চাই। রাশেদ বড় হলো তেমন পারদর্শী নয়, আর বাদশা যেমন তার শক্তি তেমন তার চিন্তা ভাবনা। এখন থেকে রাশেদ সামনে থেকে গ্যাং চালাবে, আর বাদশা পিছন থেকে পুরো গ্যাং কন্ট্রোল করবে। আমার এই উইল কেউ চেঞ্জ করতে পারবে না। যদি আমার দ্বিতীয় সন্তান মারা যায়, তাহলে মাফিয়া কিং একজন উপযুক্ত লিডার হতে পারবে। বাচ্চা দেশের বাইরে থেকে বিদেশের মাফিয়াদের কন্ট্রোল করবে। বাচ্চার চেহারা 3 থেকে 4 জন বাদ দিয়ে কেউ দেখবে না। বাংলাদেশে এখন একজনই মাফিয়া কিং, আর সে হলো বাদশাদা মাফিয়া কিং। তার মানে রাশেদ মাফিয়া কিং নয়, তার ছোট ভাই মাফিয়া কিং। রাশেদ যে ডেঞ্জারাস ছিল, তাহলে ভাবাই যায় না বাচ্চা কতটা ডেঞ্জারাস। সমস্যা নেই, ওকেও খতম করে দেব। বস, আমি এইমাত্র কানাডার ডনের মাধ্যমে জানতে পেরেছি দ্য মাফিয়া কিং কানাডায়, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর কারণে সে বাংলাদেশে আসবে। আর সে এটাও বলেছে মাফিয়া কিং যেখানে যায় না কেন সেখানে ঝড় উড়িয়ে যায়। তার মতো হিংস্র আর কোনো মানুষ নেই। ও আইসি, পুরো দেশে খবর ছড়িয়ে দাও সত্যিটা। তোমার মাথায় ঠিক আছে তো? সাধারণ জনগণ শুনলে তারা ভয় পাবে না। জনগণের কথা বাদ দাও, তুমি নিশ্চয়ই ভুলোনি যে দেশে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। শুধু বাংলাদেশ পুলিশ নয়, বরং বিশ্বে প্রায় 50টি দেশের পুলিশ ওকে খুঁজছে। বাদশাহী দেশে আসলেই হয়তো পুলিশ ওকে মারবে, না হলে আমি মরব। কিন্তু কেউ তো ওকে আজ পর্যন্ত দেখেনি, তাহলে ওকে চিনবে কিভাবে? চিন্তা করো না, আমি যতটুকু জানি আসল মাফিয়া কিং এই দেশে আসার সাথে সাথেই কিছু একটা করবে। আর সে তো আসছে ঝড় উঠাতে। দেখি কি ঝড় উঠায়। আমার কাছে পুরো টিম আছে। স্যার, আমাদের ইনফরমেশনের মতে কালকের মধ্যেই মাফিয়া কিং এখানে চলে আসবে, আর তাকে এই দেশে মাত্র 3 জন লোক চিনে, কিন্তু তারা কারা তা আমরা জানি না। এমনকি আমাদের দলেও হতে পারে। সমস্যা নেই, সবাইকে আস্তে আস্তে শেষ করব। সারা দেশে খবর ছড়িয়ে গেছে বাদশাহই আসল মাফিয়া কিং, আর সে দ্রুতই বাংলাদেশে আসবে। সবাই আজ পর্যন্ত মাফিয়া কিং এর হিংস্রতা সম্পর্কে যতটুকু জেনেছে,
তার ভাইয়ের মৃত্যুতে আরো হিংস্র হবে, এটাই স্বাভাবিক। এয়ারপোর্ট, রেলওয়ে, হাইওয়ে, সদরঘাট, যেখান থেকে বাদশার এই দেশে আসার সম্ভাবনা রয়েছে, সব জায়গায় সিআইডি আর পুলিশ পাহারা দিচ্ছে, সাথে মাফিয়ার লোকেরাও আছে। কারণ বাদশাহ এই দেশে আসলে এই দেশে রক্তের বন্যা বইয়ে দিবে। কিন্তু হাস্যকর ব্যাপার হলো, বাদশাহকে আজ পর্যন্ত কেউ দেখেনি, 3-4 জন ছাড়া। কিন্তু তারা কারা কেউ জানে না। অন্যদিকে কানাডায় জিসান, আমার নকল পাসপোর্ট রেডি হয়েছে? জি বস। আমি তোকে কতবার বলেছি তুই আমাকে নাম ধরে ডাকবি, আমি তোকে নিজের বন্ধু ভাবি। ওকে বাচ্চা, কিন্তু তুই যে দেশে যাচ্ছিস তোর জন্য তো বিপদ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। বাদশা কোনো বিপদকে ভয় পায় না, বাদশা নিজেই বিপদের জন্য বিপদ। আমি একা যাব না, তুইও যাবি আমার সাথে। মনে নেই আব্বু মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোকে আমার সাথে সব সময় থাকতে। তার কথা কি আমি অমান্য করতে পারি? তুই, রাশেদ ভাই আর আঙ্কেল তো আমার পরিবারকে বাঁচিয়েছে। তোরা না থাকলে আজ আমি বেঁচেও থাকতাম না। তোরা সবার জন্য কত কিছু করছিলি, আর পরিণামে কি পেলি? ধোঁকা। আমি বুঝলাম না মানুষ এত নিচে কিভাবে নামতে পারে। তুই চিন্তা করিস না, একবার দেশে যাই, সবাইকে দেখে নেব। দেশবাসী এতদিন শুধু বাদশা দা মাফিয়া কিংয়ের তার হিংস্রতা সম্পর্কে শুনেছে, কিন্তু এখন সবাই এবার হিংস্রতাও দেখবে। আমি আসছি, তোরা তৈরি থাকি। মাফিয়ার ক্রু, তোদের আজরাইল আসছে। যে ভাইকে আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসতাম তার লাশ পর্যন্ত দেখতে পাইনি। আমি আসছি তোদের মৃত্যুর পরোয়ানা নিয়ে। এইদিকে তো দেশের অবস্থা খারাপ। যখন থেকে শুনেছে রাশেদ মাফিয়া কিং না, বরং বাদশাহ দা মাফিয়া কিং, তখন থেকেই দেশের সবাই আতঙ্কে আছে। কারণ বাদশাহ যে দেশে যায় সেই দেশে কমপক্ষে 500-র মতো লাশ পড়বে, সেটা মিনিস্টার থেকে সাধারণ মানুষ, যে কেউ হতে পারে। এইদিকে দেশের সব এন্ট্রি পয়েন্টে পুলিশ থেকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। সবাই জানে বাদশাহ যদি একবার সিদ্ধান্ত নেয় যে দেশে আসবে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। বাংলাদেশ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কানাডা থেকে ফ্লাইট ল্যান্ড হয়েছে। সিকিউরিটি অনেক কড়া, সবার ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে ছাড়া হচ্ছে সবাইকে। বাদশাহ আর জিসান ছদ্মবেশে দেশে আসলো। জিসানের একটি ভালো ব্যাকগ্রাউন্ড আছে কানাডায়, বাদশাহ ফেক আইডেন্টিটি নিয়ে দেশে আসলো। সবার চেকিং এর পরে যখন বাদশাহর ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে, আপনার নাম? বাহ, জি ভালো নাম রাকিব। আপনি এদেশে কেন এসেছেন? আমার বড় ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। ঠিক আছে, যান এখন। বাদশাহ আর জিসান এয়ারপোর্ট থেকে বের হলো। বাদ, রাকিব, এটা তোর মায়ের দেওয়া নাম ছিল? আম্মুকে খুব মিস করি। এখন খেলা শুরু হবে। বাদশাহ তার ফোন দিয়ে একটি মেসেজ করলো, আর সাথে সাথে এয়ারপোর্টে 10টি পুলিশের গাড়ি বাস্ট হলো। সবাই এদিক ওদিক দৌড়াচ্ছে। সবাই বুঝে গেছে বাদশাহ এই দেশে এসে গেছে। সবাই এত চেষ্টার পরেও বাদশাহকে এই দেশে আসার থেকে আটকাতে পারলো না। বাদশাহের মুখে আবার পৈশাচিক হাসি ফুটে উঠল। সবাই বুঝে গেছে যে তারা শত চেষ্টা করেও বাদশাহকে এই দেশে আসতে আটকাতে পারলো না। বাদশাহের মুখে একটি পৈশাচিক হাসি ফুটে উঠল। বাদশাহের সামনে দুটি গাড়ি থামলো। গাড়ি থেকে 2জন লোক নামলো, যাদের দেখে বাদশাহের মুখে হাসি ফুটে উঠল। লোক দুটি বাদশাহ আর জিসানকে জড়িয়ে ধরলো। তারপর বাদশাহ আর জিসান দুটি গাড়িতে উঠল। গাড়ি নিজ গতিতে ছুটছে। হঠাৎ গাড়ি দুটি থেমে গেল ঢাকার বাইরে, জঙ্গলের মাঝখানে, একটি বিশাল একটি সেফ হাউসের সামনে। গাড়ি থেকে বাদশাহ আর জিসানের সাথে সেই 2জন লোক নামলো। 4জন সেফ হাউসের ভিতরে চলে গেল। সেফ হাউসটা জঙ্গলের ভেতরে, তাই মাফিয়ার ক্রুরা এই সেফ হাউসের ব্যাপারে জানে না। কি খবর তোদের? ভাই আপনি তো জানেন এই জায়গার কি অবস্থা, আমরা ভালো লাগে কি হবে? রাশেদ ভাই মারা যাওয়ার পর আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মাফিয়ারা নিজেদের ইচ্ছামতো কাজ করা শুরু করছে। দেশের সাধারণ মানুষদের জীবন অনেক খারাপ হয়ে গেছে। দীপ কোথায়? সে আসে নাই? না রে, দ্বীপ আসে নাই। তুই তো জানোস তার আমাদের সাথে দেখা করার কতটা রিস্কের কাজ। দ্বীপ আমাদের সাথে ঠিক সময় দেখা করে নিবে। তোরা চিন্তা করিস না, আমি যখন এসে গেছি তখন আর কারো চিন্তা করার প্রয়োজন নেই। এখন বল, আমার ভাইকে কারা কারা মেরেছে? প্রত্যেককে এমনভাবে মারবো যে সাধারণ মানুষদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই এই দেখেন। বলেই ল্যাপটপে একটা পেন ড্রাইভ কানেক্ট করলো। তারপর একের পর এক ছবি দেখাতে শুরু করলো। ভাই ভাই এই হলো ডেভিড,
রাশেদ ভাইকে মারার ষড়যন্ত্রকারীদের লিডার আর বর্তমান মাফিয়া কিং সেই হতে চায়। আর এ হলো রুকেয়া, ডেভিডের গার্লফ্রেন্ড। এ হলো নিশি, ডেভিডের পিত্র। তাছাড়া রুদ্র আছে, যে ডেভিডকে অনেক সাহায্য করছে। ডেভিড রুদ্রকে পুরো ঢাকা শহরের কন্ট্রোল ওকে দিয়ে দিয়েছে। আর তাছাড়া লিটনও আছে ওদের বিশেষ খবরি হিসেবে। আর ভাই, বাইরের দেশের দুবাই ল্যান্ড লর্ড আসলাম খান, চায়নার ডন কিং চং, রাশিয়ান মাফিয়া কিং ডেভিড আর পাকিস্তানের ডন ফিরোজ খান হয়েছে, যারা ডেভিডকে সাহায্য করছে। ভাই, এখন ডেভিডের সাথে অনেকেই রয়েছে, যার ফলে আমরা এখন ওকে ধরতেও পারবো না। আর যখন থেকে ডেভিড শুনেছে দেশে এসে পড়েছেন, তখন থেকেই সে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। নো প্রবলেম, একে একে সবাইকে মারবো। এখন একটা ধামাকা করতে হবে, ওদের বুঝিয়ে দিতে হবে যে বাদশা দা মাফিয়া কিং ইজ নট এ ইজি পারসন। তাদের এমন অবস্থা করব যে তারা তোকে আমার কেমন কেমন যেন লাগছে। রাশেদ ভাইয়ের মৃত্যুতে তোর চোখ থেকে পানি পড়েনি, আর এখন তোর মুখে হাসি লেগে আছে। রাশেদ ভাই আমাদের কত উপকার করেছে যে তার মৃত্যুর খবর এখন আমাদের চোখের সামনে ভাসছে। তাহলে ভেবে দেখ, ভাইয়া আমার আপন ছিল, তার মৃত্যুতে আমি কত কষ্ট পেয়েছি। আমার চোখের পানি এখন শুকিয়ে গেছে রে। এখন সেই পানি শুকিয়ে আগুনে পরিণত হয়ে গেছে। আমার বুকের ভেতরে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। বাদ দে, এখন বল তোর নেক্সট প্ল্যান কি? আমার এখন রুদ্রের কাছে যাওয়া প্রয়োজন। তুই পাগল হলি নাকি? রুদ্র এখন ঢাকা শহরে কি? রুদ্র কোথায় থাকে তার ছেলেপেলারা ছাড়া কেউ জানে না। আর তুই যদি বাদশাতে মাফিয়া কিংয়ের পরিচয় নিয়ে যাস, তাহলে কি হবে ভেবে দেখেছিস? রাহুল আর সাব্বির, রুদ্রর চেলাফেলাদের কোথায় পাবো? ভাই, ওই চেলাপোলারা বেশিরভাগই কলেজ বা ভার্সিটির ছাত্রছাত্রী। আপনি ঢাকা ভার্সিটিতে গেলে ওদের দেখতে পাবেন। সেখানেই রুদ্রের চেলাপোলারা বেশি আছে, আর সেখানে কোনো ঝামেলা হলেই রুদ্র আগে গিয়ে পৌঁছায়। ও তাই নাকি? তাহলে তো খেলা এবারে জমে উঠবে। বলেই নিজের রুমে চলে গেলাম। রাহুল, সাব্বির আর জিসান বাদশাহের কথা কিছুই বুঝতে পারলো না। বাদশাহ কখন কি করে সেটা আজ পর্যন্ত কেউ ভাবতেই পারেনি। পরের দিন সকালবেলা আমি ঢাকা যাব, তোর ব্যবস্থা কর। বাদশাহের কথা শুনে সবাই বাদশার দিকে তাকিয়ে আছে। কিন্তু ভাই, ঢাকায় গিয়ে আপনি কি করবেন? সেটা তোদের না ভাবলেও চলবে। আমরা কেন ভাববো না? তুই আমাদের একমাত্র আপনজন। তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব রে? তুই যা প্ল্যান করবি তাতে আমরা তোর সাথেই থাকবো, ব্যাস। বাদশাহ বুঝে গেল যে জিসান রেগে গেছে, তাই আর কথা বাড়ালো না। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাদশাহকে জিসান কিভাবে অর্ডার করতে পারলো। আসলে বাদশাহ আর জিসান বন্ধুর মতো সম্পর্ক, আর রাহুল এবং সাব্বির হলো বাদশাহর কাছের লোক, যারা কখনো বাদশাহর জন্য নিজেদের জীবন দিতেও পিছু পা হবে না। চারজন মিলে ঢাকা শহরে গেল। সেখানে দ্বীপের একটা ফ্ল্যাটে গেল। দ্বীপ হলো সাব্বির আর রাহুলের মতো বাদশাহর কাছের লোক। দ্বীপ বাংলাদেশের একজন মন্ত্রী প্লাস মাফিয়ার কোলিডার, কিন্তু ডেভিড জানে না যে দ্বীপ বাদশার হয়ে কাজ করে। দ্বীপ এখনো বাদশাহের সাথে দেখাই করে নাই। ঢাকা শহরের রুদ্রের চেলাপেলাদের আড্ডাখানা, অর্থাৎ ঢাকা ভার্সিটি, যেখানে গিয়ে বাদশাহ অনার্স থার্ড ইয়ারে ভর্তি হলো। শুধু বাদশাও নয়, সাথে জিসানও ভর্তি হয়েছে, কিন্তু অন্য বিভাগে। রাহুল আর সাব্বিরকে সবাই চেনে, কারণ তারাও মাফিয়ার স্পেশাল মেম্বারদের লিডার। পরের দিন বাদশাহ ছদ্মবেশ ধরে, অর্থাৎ একটি পুরাতন টি শার্ট আর প্যান্ট পরেছে, আর তার চুলগুলো তেল দিয়ে শুয়ে রেখেছে। বাদশাহকে দেখতে একেবারে খ্যাত খ্যাত লাগছে। বাদশাহ জিসানকে ভালোভাবেই যেতে বলল। জিসান ভার্সিটিতে চলে গেল, আর বাদশাহ যাচ্ছে তার ছদ্মবেশে। তাকে দেখতে মনে হচ্ছে ঋত্বিক রোশন হিরো আলমের গেটআপে যাচ্ছে। তবে যাই হোক, এখন গল্পে আসা যাক। জিসান ভার্সিটিতে চলে গেল, আর বাদশাহ যাচ্ছে তার ছদ্মবেশে। তাকে দেখতে মনে হচ্ছে ঋত্বিক রোশন হিরো আলমের গেটআপে যাচ্ছে। যাই হোক, এখন গল্পে আসা যাক। বাদশাহ ভার্সিটিতে পৌঁছে গেল। সে ভেতরে গিয়ে দেখলো চারিদিকে গুন্ডা টাইপের ছেলে মেয়েতে ভরা। তবে যারা ভালো ছেলে মেয়ে, তারা র্যাগিং এর শিকার হচ্ছে। বাদশাহ জানে যে তাকেও র্যাগিং এর শিকার হতে হবে, এবং তাই হলো। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, ওই খ্যাত, এদিকে আয়। বাদশাহ পেছনে তাকিয়ে দেখলো একটা বোকাটেদের গ্রুপ ডাকছে তাকে।
আমি যা চেয়েছিলাম তাই হলো। এবার খেলা শুরু হবে। এই বয়রা আমাদের কথা কানে ঢোকে না নাকি? জি ভাই, শুনেছি। তাহলে দাঁড়িয়ে ছিলি কেন? আমি ভেবেছিলাম যে আপনি কাকে ডাকছেন, কারণ ভার্সিটিতে তো আমার আজকে প্রথম দিন। আমি তো কাউকে চিনি না এই ভার্সিটিতে। তুই ছাড়া কি আর কেউ ক্ষেত আছে নাকি এই ভার্সিটিতে? আরে ফাহিম, থাম এবার। আর তোর নাম কি রে? ভাই রাকিব। তা ভাই রাকিব, কি খবর তোমার? ভালো আছো তো? এই শালা, তুই কোন এলাকার ভাই রে? না ভাই, আমি কোনো ভাই না। আমি তো আপনাদের ভাই বলছিলাম, আপনারাই ভুল বুঝলেন। মাহিম কোনো কথা না বলে বাদশাহর গালে দুটো থাপ্পড় দিল ঠাস করে। বাদশাহর রাগে পুরো শরীর ফেটে যাচ্ছে। সে তার হাত মুঠো করে রেখেছে। বোকাটেরা তো জানে না বাদশাহ চাইলে ওদের মারতে 2 মিনিটেরও কম সময় লাগবে। তোর কত বড় সাহস, তুই আমাদের মুখের ওপর কথা বলিস? তোকে তো আমি আজকেই মেরে ফেলবো। আরে দোস্ত, থাম এবার। আর তুই শোন, ওই যে একটা মেয়ে দেখছিস, সেই মেয়েটাকে গিয়ে এই চিঠিটা দিয়ে আসবি। ভাই, এই চিঠিতে কি আছে? শোন, বেশি কথা বলবি না। এবার মাহিমের রাগ উঠে গেলে আমিও ওকে থামাতে পারবো না। বাদশাহর কোনো কথা না বলে চিঠিটা হাতে নিয়ে মেয়েটার কাছে গেল। মেয়েটা দেখতে সুন্দরীদের কাতারেই পড়ে, কিন্তু বাদশাহর এসব বিষয়ে কোনো ফিলিংসই নেই। আপু, এই কাগজটা নেন। কে তুমি? আর এই কাগজে কি আছে? আপনি দেখে নেন। মেয়েটি কাগজটি নিয়ে পুরোটা পড়ে রাগে ফুসফুস করছে, আর সাথে সাথে বাদশাহকে ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল। বাদশাহ এটা আশা করেনি যে এবারও তাকে থাপ্পড় খেতে হবে। বাদশাহ বুঝে গেল যে ওই চিঠিতে এমন কিছু আছে যার কারণে মেয়েটি রেগে গেছে। শালা ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় রে আমার সাথে রুম ডেট করার প্রস্তাব নিয়ে আসতে? বাদশাহ পেছনে তাকিয়ে দেখলো বোকাটেরা কেউ নেই, সবাই যেন মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে। আপু, আসলে আমি কিছুই করিনি। আমি র্যাগিংয়ের শিকার হয়েছি। আর এই কাগজে কি লেখা আছে আমি কিছুই জানতাম না। মিথ্যে কথা বলার জায়গা পাস না? আহা মিলি, ছাড় না। তুই তো জানিস এই ভার্সিটির কি একটা অবস্থা। আর এই ছেলেটিকে দেখতে সহজ সরল লাগছে। এই জীবনেও তোকে এইরকম প্রস্তাব দিতে কখনো সাহস পাবে না। তুই ঠিক বলেছিস কিয়া, এইরকম খ্যাত মার্কা ছেলে তো রুম ডেটের মানেও জানে না। এই তোর নাম কি রে? রাকিব। তোমাকে দেখতে তো এই ভার্সিটিতে প্রথম দেখছি। কোন ইয়ারে তুমি? আমি ভার্সিটিতে 3rd ইয়ারে ট্রান্সফার হয়ে এসেছি। বাদশাহর কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। মিলি, এ তো আমাদেরই ক্লাসমেট। মিলির কানে ফিসফিস করে বললো, তবুও বাদশাহ শুনে পেল। আচ্ছা, আমাকে কি 3rd ইয়ারের ক্লাসরুম দেখিয়ে দিবেন? তুমি সোজা গিয়ে ডানের ক্লাসরুমে ঢুকবে। জি, ধন্যবাদ বলার জন্য। বাদশাহ ক্লাসরুমে প্রবেশ করলো। ক্লাসের সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন ক্লাসরুমে কোনো ভূত ঢুকেছে। বাদশাহ একেবারে পেছনের বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসে স্যার আসার পর সবাই রুমে গিয়ে ঢুকলো। কে আর মিলিও আসলো। বাদশাহ অবাক হলো যখন সেই বোকাটেদের গ্রুপও ক্লাসে গেল। আর বোকাটেরাও বাদশাহকে দেখেও অবাকে শীর্ষে গিয়ে পড়লো। ক্লাসে স্যার আসলো, এসে বাদশাহকে দেখেই প্রশ্ন করলো, এই ছেলে, তুমি কে আর এই ক্লাসরুমে কি করো? আমাকে কিছু বলতে না দিয়েই মাহিম বলল, স্যার, আমার মনে হয় এই ক্লাসে ভুল করে ঢুকে পড়েছি। না স্যার, আমি ক্লাসের স্টুডেন্ট। আমার নাম রাকিব হাসান রাজ। আমি অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এসেছি। তাই ভাবে খ্যাত এসেছো কেন? স্যার, আসলে সবার মতো স্টাইলিশ জামা কাপড় পরে ফ্যাশন করার সময় আমার নেই। আমি এখানে পড়ালেখা করতে এসেছি। তোমার কথা আমার ভালো লেগেছে, কিন্তু হয়তো ক্লাসের অনেকেরই তোমার কথা ভালো লাগেনি, তাই সাবধানে থেকো। হ্যাঁ। স্যারের কথা শুনে বাদশাহ খুব ভালো করেই বুঝতে পারলো, কারণ মাহিমের টিম আর অনেক মেয়েরাই আমার কথা শুনে রাগে ফুসফুস করছে। ক্লাস শেষে বাদশাহ ক্লাসরুম থেকে বের হলো। ক্যাম্পাসের গেটের সামনে জিসানকে দেখা যাচ্ছে। বাদশাহ যখন জিসানের কাছে যাবে তখন মাহিম অ্যান্ড গ্যাং বাদশার কাছে আসলো। কি রে, তোর দেখি জবার বেশি চলে। তুই একাই ভার্সিটিতে পড়তে আসিস, আর আমরা কি ঘাস কাটতে আসি? সেটা তোমরাই জানো। কি রে, তুই আমাদের তুমি করে কেন বললি? আমরা একই ক্লাসে, তাহলে তো তুমি করেই বলবো। তোর দেখি মুখ বেশি চলতেছে। এখন আমাকে যেতে দাও। বলেই বাদশাহ হাঁটা শুরু করলো। মাহিম একটা হকি স্টিক দিয়ে বাদশাহর পিঠে একটা বাড়ি মারল।
হকি স্টিকটা ভেঙে গেল আর বাদশাহ কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়লো। এই ঘটনা দেখে সবাই বাদশাহর দিকে তাকিয়ে আছে। হকি স্টিক ভেঙে গেল অথচ বাদশাহ সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তারা তো আর জানে না বাদশাহর কাছে এইসব অ্যাটাক কিছুই না। বাদশাহ মুচকি হেসে চলে গেল। ক্যাম্পাসের গেট দিয়ে দূরে গিয়ে একটা গাড়িতে উঠে পড়লো, যে গাড়িতে জিসান আগে থেকেই ছিল। কিরে তুই ওদের কিছু বললি না কেন? এখন তো খেলা মাত্র শুরু হলো, তুই শুধু দেখ আগে আগে হতা হে ক্যা। শোন, আজকে একটা খবর পেলাম যে ওই মাহিম হলো রুদ্রর রাইট হ্যান্ড। তুই তো কাজের কথা বললি, এবার খেলা জমে যাবে। গাড়ি গিয়ে তাদের ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। ভাই এমন একটা খবর পেয়েছি যেটা আমাদের জন্য অনেক লাভজনক। কি সেই খবর? গাড়ি গিয়ে তাদের ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। ভাই এমন একটা খবর পেয়েছি যেটা আমাদের জন্য অনেক লাভজনক। কি সেই খবর? ভাই খবরটা হলো, আপনি যে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের মাহিম নামে একজন মাফিয়ার ক্রু আছে, যে রুদ্রের বিশেষ লোক। আর তাকে কোনো মতে রাগিয়ে তুলতে পারলে রুদ্র তার গর্ত থেকে বের হবে। তার মানে বোয়াল মাছ ধরতে হলে আগে তার জন্য টোপ বাঁধতে হবে। রুদ্র নামের বোয়াল মাছ ধরতে পারলেই ডেভিড নামের হাঙরকে ধরতে পারবো। ভাই শুধু ডেভিডকে ধরলেই হবে না, দেশের বাইরে থেকে যারা ডেভিডকে সাহায্য করছে তাদেরকেও ধরতে হবে। ওদেরকে এমনভাবে মারবো যে আর কোনো মাফিয়া বা ডন এই বাদশাদা মাফিয়া কিংয়ের সাথে পাঙ্গা নিতে আসবে না। তাহলে এখন কি প্ল্যান আছে? সাব্বির আর রাহুল, ভালো করে শোনো। দীপ এখনো জানে না যে আমরা কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। আর ভার্সিটিতে পরশুদিন একটা বড় অনুষ্ঠান হবে, সেই দিনই রুদ্রকে ধরতে হবে। দীপ অনুষ্ঠানের স্পেশাল গেস্ট হিসাবে আসবে। কিন্তু রুদ্র কেন ভার্সিটিতে আসবে? কেন আসবে? বাদশাহ একটা পৈশাচিক হাসি দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। সাব্বির, রাহুল আর জিসান একই অবস্থায় বসে আছে। তারা জানে বাদশাহর এই হাসির কারণ অবশ্যই কোনো ভয়ঙ্কর কিছুর লক্ষণ। কারো তো কপালে আজকে মৃত্যু লেখা আছে, কিন্তু সেটা কে? রাত 8টার দিকে বাদশাহ আবার ফ্ল্যাটে আসলো। বাদশাহ ভিতরে ঢুকে দেখে তার জন্য সবাই বসে আছে। কিরে, তোরা এখনো বসে আছিস? তুই জানোস আমরা কেন এইখানে বসে আছি? তুই যে হুট করে বেরিয়ে গেলে কাউকে কিছু না বলে, আমাদের কি টেনশন হয় না? কুল ডাউন গাইস, কালকে সকালেই বুঝতে পারবি আমার মাস্টার প্ল্যান। বাদশাদা মাফিয়া কিংয়ের মাস্টার প্ল্যান বোঝার মতো ক্ষমতা তোদের এখনো হয়নি। কেউ আর কোনো কথা বললো না। সবাই জানে বাদশাহ এখন কিছুই বলবে না। সকালবেলা জিসান, সাব্বির কোথায়? তোরা তাড়াতাড়ি এসে দেখ কি হয়েছে। কিরে সকালবেলা গরুর মতো না চিল্লাচিল্লি করছিস কে? রাহুল কি হয়েছে? টিভিতে দেখ কি হয়েছে। আজকের ব্রেকিং নিউজ, ঢাকার আন্ডারওয়ার্ল্ড কিং রুহদের ডান হাত মাহিম খুন হয়েছে। তার ডান হাত কেটে বাম হাতে রাখা হয়েছে, চোখ দুটো উপরে ফেলা হয়েছে। তার এমন নির্মম হত্যা কে করতে পারে? এখন সেটাই হয়তো আপনাদের প্রশ্ন। আপনাদের প্রশ্ন মাহিমের খুনি দিয়ে দিয়েছে। মাহিমের গায়ে চাকু দিয়ে লেখা হয়েছে যে নোবডি ক্যান ফাইন্ড মি রুদ্র, আই চ্যালেঞ্জ ইউ। ইফ ইউ হ্যাভ গডস দেন কাম ইন দ্য ভার্সিটি অ্যান্ড ফাইন্ড মি, আই অ্যাম অলওয়েজ রেডি। কীভাবে লিখতে পারে? এখন সেটাই হলো প্রশ্ন। সবাই এই নিউজ দেখে বাদশাহর দিকে তাকালো। জিসানরা নিউজ দেখতে দেখতে বাদশাহ ঘুম থেকে উঠে গেছে। বাচ্চা, তুই এই খুন করেছিস? ভাই ছাড়া এরকম হিংস্রভাবে কে খুন করবে? ভাই আমাদের একবার বলতে পারতেন, আমরা ওর খেল খতম করে দিতাম। আপনি এত কষ্ট কেন করলেন? তোদের এতজনের প্রশ্ন দিতে পারবো না, কিন্তু একটা কথাই বলবো যে বাদশা ডেথ গেম ইজ অন। অন্যদিকে আমার মনে হয় মাহিমের খুন বাদশাই করেছে। ভাই আমি পুরোপুরিভাবে শিওর যে এই খুন বাদশা করেছে, আর এবার আমাকে করবে। আহা রৌদ্র, এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি নাকি? আর আমার মনে হয় না বাচ্চা এই ভুল করবে, কারণ যে মাহিমকে মেরেছে সে রুদ্রকে ওপেন চ্যালেঞ্জও করেছে। ভার্সিটিতেই রুদ্র ওই খুনিকে খুঁজে পাবে, আর রুদ্রদের হাতে যদি ওই খুনি পড়ে তাহলে কি আর সে বেঁচে ফিরতে পারবে? ম্যাম, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে বাচ্চাকে কেউ আজ পর্যন্ত দেখেনি। তাহলে কিভাবে বুঝবেন যে বাদশাই মাহিমের খুনি নাকি?
কেউ দেখেনি বললে ভুল হবে। আমাদের সবারই জানা মতে মাত্র 3 জন বাংলাদেশি মাফিয়ার কোলিডাররাই ওকে দেখেছে। আর কানাডার ডনের কথা মতে বাদশার সাথে আরও একজন সঙ্গী আছে যে বাদশার ছায়ার সাথে মিশে থাকে, যার নাম জিসান। আগামীকাল তো ওই ভার্সিটিতে একটা অনুষ্ঠান হবে, সেদিন দীপ বিশেষ অতিথি হিসেবে থাকবে। দীপের যদি কোনো ক্ষতি করে দেয় সে, ওকে তো আমাদের বাঁচাতে হবে। যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি যে কারা বাদশাহকে সাহায্য করেছে, আমরা কারো উপর বিশ্বাস করতে পারছি না। তাহলে কি আমি কালকে যাব? তুই যাবি, আমরা আমার প্ল্যান মতো চললে তোর কোনো ক্ষতি হবে না। ওকে বস। এইদিকে জিসান, চল ভার্সিটিতে যাই। আজকে যাবি নাকি? কেন না যাওয়ার কি আছে? না, এমনি চল। জিসান ভার্সিটিতে চলে গেল, আর বাদশাও আবার গেল হৃত্বিক স্টাইলের হিরো আলম ভার্সানে। আজকে ভার্সিটিতে সবাই অনেক আনন্দ, কারণ আজকে তাদের র্যাগিং করার মানুষ নেই। আর যারা র্যাগিং এর সাথে যুক্ত ছিল তারা আজকে ভয়ের মধ্যে রয়েছে। বাদশাও গিয়ে ক্যাম্পাসের ক্যান্টিনে গেল, কারণ ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি। আর আজকে ক্লাস শুরু হবে নাকি তারও শিওর নেই। এমন সময় ভার্সিটির ক্যান্টিনে ওইটা সজীব আসলো। কিছু লাগবে নাকি মামা? বাদশাহ সজীবকে মাথা থেকে পা পর্যন্ত চেক করলো। বয়স বেশি না, 15 থেকে 17 হবে। না, কিছু লাগবে না। কিন্তু তোমার বয়স তো বেশি না, তাহলে এখানে কেন? কি বলবো মামা, পরিবারে অনেক চাপ। আমাকে রাকিব ভাই বলতে পারো। আমি সজীব। এখন আপনাকে এত কিছু বলতে গেলে যে অনেক সময় লাগবে, আর আমার ডিউটির সময় কথা বলা বারণ। এখন তো ক্যান্টিনে তেমন লোক নেই, আর আরও তো সিনিয়র ওয়েটাররা আছে। তোমার এই ক্যাপ্টেনের যত ক্ষতি হবে তা আমি দেব। এখন বসো এখানে। না ভাই, টাকা লাগবে না। এই পর্যন্ত আমাকে কেউ এভাবে বলেনি, সবাই আমাকে ছোট লোক বলতেছে। কিন্তু আপনি প্রথম যে আমার সাথে ভালো ব্যবহার করলো। গতকাল যে মরলো না, মাহিম একেবারে খারাপ লোক। তার মৃত্যুতে কে কি করবে আমি জানি না, কিন্তু আমি মসজিদে 10 টাকা দেব। আচ্ছা দিও। এখন বলো তো, তোমার পরিবারে কে কে আছে? অসুস্থ মা, এক বেকার বড় ভাই আর আমি। তোমার বাবা কোথায়? আমার বড় আপু অনেক বছর আগেই মারা গেছে। তোমার বড় ভাইয়ের বয়স কতটুকু, আর সে কোনো কাজ করে না কেন? আমার বড় ভাইয়ের বয়স 23 বছর, আর সে পড়ালেখা অনেকটুকুই করেছে, কিন্তু কোনো চাকরি পায়নি তেমন। আমার মতো চাকরি করতে বললেই বয়সে এত পড়াশোনা করেও এত ছোট চাকরি করবে না। ও ঠিক আছে, তাহলে তোমার বড় ভাইকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, আর তার সকল সার্টিফিকেট নিয়ে যেতে বলবে। সেখানে গেলেই তার চাকরি হয়ে যাবে। এই অ্যাড্রেসে পাঠাবে। আপনাকে কি বলে ধন্যবাদ দেব ভাইয়া, আপনি এত বড় উপকার করলেন আমাদের। আরে বাদ দাও এইসব বিষয়। আমরা কথা বলছি, এমন সময় মিলি আর কে আসলো আমাদের কাছে। কে রে সজীব, এই খ্যাতের সাথে কি কথা বলস? না আপু, এমনি কথা বলছিলাম। তা কি কথা বলছিলে? রাকিব ভাইয়া আমার পরিবারের কথা জিজ্ঞেস করছিল। ও জানো, মিলি আপু আর কে আপু রাকিব ভাই আমার বড় ভাইয়ের চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বাদশাহ সজীবকে চোখের ইশারায় চলে যেতে বলল। কি রে খ্যাত, তোর তো নিজেরই ঠিক নেই, তুই আবার সজীবের চাকরির ব্যবস্থা কিভাবে করলি রে? তা আপনার না জানলেও হবে। তোর মুখ বেশি চলতেছে কিন্তু। আরে ছাড় না দোস্ত। তা রাকিব, তুমি কিভাবে সজীবের চাকরির ব্যবস্থা করলে? না মানে, আমার এক আত্মীয় আছে যার একটা ছোট দোকানের লোক লাগবে, তাই সজীবের ভাইকে সেই ব্যাপারে বলা হয়েছে। আর তেমন কিছু না, আমি এখন গেলাম। এই বলেই যখন উঠতে যাব, কে আমার হাত ধরে আবারও চেয়ারে বসিয়ে দিল। আরে কোথাও যাও, আমাদের কথা না শুনে? আপনাদের মতো বড় লোকের সাথে আমার মতো গরিবের কি কথা? তুই কি জানিস যে মাহিম খুন হয়েছে? কে মাহিম? গতকাল যার সাথে তোর মারামারি হলো, আর যাকে গতকাল তুই হিংস্রভাবে খুন করেছিস। বাদশাহ এই কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, কারণ গতকালকে বাদশাহী যে মাহিমকে মেরেছে তা তো এদের জানার কথা না। কি আবল তাবল বলতেছেন? আমি আবার খুন হাসালেন? মিলি গতকাল তোমাকে দেখেছে যে তুমি মাহিমকে যখন খুন করে রাস্তায় ফেলে এসেছিলে। অসম্ভব, গতকাল তো আমি হুডি পরেছিলাম। তাহলে এই মেয়ে আমার চেহারা কিভাবে দেখলো?
আপনি কি সত্যিই আমার চেহারা দেখেছেন? ভালো করে ভেবে দেখেন। আসলে গতকাল সেই খনি হুডি পরা ছিল, তাই চেহারা দেখতে পারিনি, কিন্তু তার চোখ, বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই তোর মতোই দেখতে। তাহলে থাকেন, আমি গেলাম। আরে এত তাড়াতাড়ি কি আছে? আজকে তো ক্লাস হবেই না, তাই বসো। আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ড নেই ভার্সিটিতে? আমার মতো খ্যাতের আবার ফ্রেন্ডস? ক্যান উই বি ফ্রেন্ডস? মানে আমার মতো খ্যাতের সাথে হুট করে বন্ধুত্ব কেন করবেন? দেখো, সেই দিনের ব্যাপারের জন্য সরি। আমি জানি সব করেছে মাহিমি। আজকে তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। হুট করে তুই থেকে তুমি, এখানে নিশ্চয় কোনো গন্ডগোল রয়েছে। আরে কোনো গন্ডগোল নেই, তোমাকে ভালো মনে হলো তাই ফ্রেন্ডশিপ করতে এসেছে। কেন, আমরা মেয়ে বলে কি ফ্রেন্ড হবে না? না, তেমন না। তাহলে আর কোনো কথা না, আজকে থেকে আমরা ফ্রেন্ড। বাদশাহর দিকে হাত বাড়ালো। বাদশাহ কিছু একটা ভেবে হাত মিলিয়ে নিল। সেই সময় জিসান আসলো। রাকিব কি করছে এই জায়গায়? বাদশাহ জিসানকে চোখের ইশারায় বলে দিল চুপ থাকতে, কারণ জিসান আর বাদশাহ যে একে অপরকে চিনে এটা কেউ না জানতে পারে। জিসান, তুমি কি রাকিবকে চিনো নাকি? না, আসলে কালকের ঝামেলার পর রাকিবের সাথে রাস্তায় দেখা হয়, সেইখানেই পরিচয়। হো, তাই বলো। তা তোমরা এখানে কি করছো? রাকিবের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম। বাদশাহর দিকে জিসান আর চোখে তাকালো, কারণ বাদশাহ কোনোদিনও মেয়েদের সাথে মিশেনি। তাহলে তোমরা থাকো, আজকে আমি আসি, কালকের অনুষ্ঠানে আবার দেখা হবে। এই বলেই বাদশাহ চলে গেল। পরের দিন সকালে, আজকে যে করেই হোক না কেন রুদ্রকে মারতে হবে। কিন্তু এত মানুষের সামনে কিভাবে মরবে? আবার ওর সাথে বডিগার্ডও থাকবে। আমি খবর নিয়েছি, আজকে অনুষ্ঠানে ডেভিডের পুরো নজর থাকবে। বাদশা কোনোদিন প্ল্যান ছাড়া যুদ্ধে নামে না। ভার্সিটিতে আজকে অনুষ্ঠান হবে, সবাই কাজে লেগে পড়েছে। বাদশাহ জিসানের সাথে আজকে রাহুল আর সাব্বিরও এসেছে। একটু পরে অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হতে লাগলো। চিফ গেস্ট হিসাবে দীপ এসে গেছে। বাদশাহ আর জিসানকে এখনো দেখতে পারেনি। আস্তে আস্তে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গেল। এমন সময় ভার্সিটিতে প্রায় 30টার মতো বাইক আর একটা বড় গাড়ি আসলো। সবাই বুঝে গেল যে রুদ্র এসে গেছে। রুদ্রকে সবাই ভয় পায়। রুদ্র গাড়ি থেকে নামলো। কিরে বাচ্চা, তুই কোথায়? তুই না বলেছিলি যে এই ভার্সিটিতে আসলে আমার সামনে আসবি? আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, সাহস থাকলে সামনে আই। রুদ্র, কি হচ্ছে এসব? বাচ্চা এখানে কিভাবে আসবে? তুই জানোস না বলে কথাটা বললি। বাচ্চা আমাকে চ্যালেঞ্জ করেছিল যে এই ভার্সিটিতে ওকে পাবো। দীপ পুরো ভার্সিটিটা একবার পুরোটা দেখে নিল। দীপ দেখলো দূরে সাব্বির আর রাহুল দাঁড়িয়ে আছে। দীপ বুঝে গেল রুদ্রের আজকে শেষ দিন। রুদ্রের মোবাইলে একটা মেসেজ এলো যে সাহস থাকলে ভার্সিটির শেষের দিকের ঘরে যেতে, তাও আবার একা একা। রুদ্রের ইগোতে লাগলো কথাটা। রুদ্র সবাইকে ওখানে রেখে একা একা চলে গেল। রুদ্র সেখানে গিয়ে দেখলো একটা রুম আছে। রুদ্র সেই ঘরের ভেতরে প্রবেশ করলো। রুদ্র দেখলো রুমে কেউ নেই। রুদ্রের পিছু পিছু ওর লোকের সাথে দীপ আর ভার্সিটির ছেলে মেয়েরাও এলো। তারা রুমে গিয়ে দেখলো সেখানে রুদ্র নেই। রুদ্রকে আগেই বাদশাহ অজ্ঞান করে ভার্সিটির ক্লাসরুমে নিয়ে গেছে। কেউ ভাবতেই পারে না যে রুদ্রকে বাদশাহ ক্লাসরুমে নিয়ে যাবে। রুদ্রের আস্তে আস্তে চোখ খুলেছে। চোখ খুলে সে আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করেছে। সে বোঝার চেষ্টা করছে সে এখানে কিভাবে আসলো। তার মনে পড়ে গেল সে যখন ওয়াশরুমে গেল তখন একজন লোক তার মুখ বেঁধে তার ঘাড়ে এমন ভাবে আঘাত করলো যে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তার আর কিছুই মনে নেই। রুদ্র এখন দুটা বেঞ্চের সাথে বাঁধা আছে। রুদ্রের সামনে এখন একটা লোক দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, বাদশাহ। কিন্তু রুদ্র বাদশাহর মুখ দেখতে পারছে না, কারণ বাদশাহ মুখে মাস্ক পরে আছে। কে রে তুই? তোর মৃত্যু। আমার মৃত্যু? তাও আবার তুই? আমি নিজে মৃত্যুর ফ্যাক্টরি, আর তুই আমাকে মারার ভয় দেখাচ্ছিস? আমাকে খুলে দে, তাহলে তোকে প্রাণে বাঁচার সুযোগ করে দিব। খোল আমাকে। কুল কুল, এত গরম হওয়ার কিছু নেই। তোর চিৎকার কেউ শুনতে আসবে না, কারণ তোর সামনে এখন বাদশাহ দ্য মাফিয়া কিং দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর রুদ্রের মুখ থেকে হাসিটা নিমিষেই বিলীন হয়ে গেল। ভাই আমাকে মাফ করে দিন, আমি কিছুই জানি না। সবাই ডেভিড আর বাইরের দেশের মাফিয়ারা করেছে। ভাই আমি সত্যি কিছু জানি না। এত ভয় পাওয়ার কিছুই নেই। আমি শুধু দুইটা প্রশ্ন করব, যদি তুই সত্যি কথা বলিস তাহলে তোর মুক্তি। কি প্রশ্ন ভাই? আমার ভাইকে কিভাবে মেরেছিস? আই ওয়ান্ট অ্যান্সার। ভাই আমি জানি না।
বাদশাহ বুঝে গেল যে কিভাবে রুদ্রের মুখ থেকে কথা বের করবে। কিছু একটা শয়তানি বুদ্ধি তার মাথায় আসলো আর তার মুখে একটা হাসি ফুটে উঠলো। বাদশাহ বুঝে গেল যে কিভাবে রুদ্রের মুখ থেকে কথা বের করবে। কিছু একটা শয়তানি বুদ্ধি তার মাথায় আসলো আর তার মুখে একটা হাসি ফুটে উঠলো। বাদশাহ একটা পকেট থেকে নাইফ বের করে রুদ্রের হাত বরাবর গেঁথে দিল। রুদ্র অসম্ভব ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ নেই, কারণ এই ভার্সিটির পাশে আরো কয়েকটা ভার্সিটি আছে যারা আজকে জমিয়ে মজা করতেছে আর সাউন্ড স্পিকারে গান বাজাচ্ছে, যার আওয়াজ আমাদের ভার্সিটিতেও শোনা যাচ্ছে এবং এই শব্দই যথেষ্ট বাদশাহর জন্য। আসলে এই ভার্সিটিতেও অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু রুদ্র আসার পর সব বন্ধ হয়ে গেল। এখনো সময় আছে, বলে দে, না হলে তুই বাদশার হিংস্রতা এখনো দেখস নাই। ভাই আমি সত্যিই জানি না। বাদশাহ এবার রুদ্রের মুখে লাল মরিচের গুঁড়া ঢুকিয়ে দিল, পুরো 1 প্যাকেট। তারপর রুদ্রের চোখের সামনে একটা পিন নিয়ে আসলো। ধারালো পিন আর রুদ্রের চোখের মাঝখানে 1 মিলিমিটারের ব্যবধান আছে শুধু। এখনো কি বলবি নাকি সারা জীবনের জন্য অন্ধ করে দিব? না ভাই আমি সব বলবো, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে বল। ভাই সেদিন রাশেদ ভাইয়ের কাছে খবর এসেছিল যে দুবাই লর্ডস আসলাম খান বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে এসেছে আর রাশেদ ভাইয়ের উপরে অ্যাটাক করবে। তখন রাশেদ ভাই তার পুরো গ্যাং নিয়ে আসলাম খানের উপর হামলা করে। আসলাম খান হেরেই যাচ্ছিল। ঠিক সেই সময় ডেভিড রাশেদ ভাইয়ের পিছন দিয়ে চাকু মারে। রাশেদ ভাই বিশ্বাস করতে পারছিল না যে ডেভিড রাশেদ ভাইয়ের সাথে দেখা করতে পারবে। রাশেদ ভাই আমাকে চোখের ইশারায় ডেভিডকে মারতে বলে, কিন্তু ডেভিড আমাকে ঢাকা শহর দেওয়ার লোভ দেখিয়েছিল, তাই আমি রাশেদ ভাইকে সাহায্য করিনি। সে সময় চীনের ডন কিং চং আসলো, সাথে রাশিয়ান মাফিয়া কিং ডেভিল আর পাকিস্তানের ডন ফিরোজ খান আসলো। ডেভিড তাদেরকে লুকিয়ে বাংলাদেশে আসতে সাহায্য করে। আমার সামনে সবাই রাশেদ ভাইকে খুবই হিংস্রভাবে হত্যা করে। ভাই তারপর ডেভিড বাকি ডনারদের সাহায্যে এই দেশকে জাহান্নামে পরিণত করে তোলে। ভাই আমি আর কিছুই জানি না, আমাকে মাফ করে দিন। ফরেন মাফিয়ারা কি এখনো দেশে আছে? না ভাই, তারা নিজ নিজ দেশ থেকে ডেভিডকে পাওয়ার দিচ্ছে। তাহলে তাদের এই দেশে কিভাবে আনবো? ভাই সেটা ডেভিড জানে। তাহলে আমাকে ডেভিডের ঠিকানা দে। ভাই সে তো আন্ডারগ্রাউন্ড। ঠিকানা দিবি নাকি এখানেই তোকে মেরে ফেলবো? বলছি ভাই, ডেভিড এখন এই গেস্ট হাউসে রয়েছে। ভাই এখন আমাকে ছেড়ে দিন, আমি এখন থেকে আপনার দলে। আচ্ছা তুই আমাকে বলতো, সেদিন তুই ইচ্ছা করলে কি ভাইয়াকে বাঁচাতে পারতি? হয়তো ভাই পারতাম। তাহলে তুই ভাবলি কিভাবে যে আমি তোকে বাঁচতে দিব? বলেই বাদশাহ রুদ্রর গলায় ব্লেড দিয়ে একটা কাট দিল। রুদ্রের গলা থেকে গড়গড় করে রক্ত বের হওয়া শুরু হলো। তখন ওই বাদশাহ একটা চিৎকারের শব্দ পেল। বাদশাহ পেছনে তাকিয়ে দেখলো কেয়া চিৎকার দিয়েছে। বাদশাহকে এভাবে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। কেয়া রুম থেকে দৌড় দিল। বাদশাহ তার পিছনে দৌড়াতে লাগলো। কেয়া আমার কথা শোনো। না, তুমি একটা খুনি। কেয়া দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেলো। আরেকটা কথা, বাদশাহ আর কেয়া ছিল বিল্ডিং এর টপ ফ্লোরে। কেয়া দেখলো তার সামনে তার বড় ভাই দাঁড়িয়ে আছে। ভাইয়া আমাকে বাঁচাও, আমার পেছনে একটা খুনি আসতেছে। কোথায় সে? তুই আমার সাথে আয়। বলেই কেয়ার ভাই তার পকেট থেকে একটা রিভলভার বের করে সামনের দিকে হাঁটতে লাগলো। আর সেই সময় বাদশাহর সামনে আসলো কেয়া আর কেয়ার ভাই। ভাইয়া এটাই সেই খুনি, আমাদের ক্লাসরুমে একজনকে খুন করে এসেছে, এখন আমাকেও মেরে ফেলবে। কেয়ার ভাই বাদশাহর দিকে রিভলভার তাক করলো, কিন্তু যখন বাদশাহর চেহারা দেখলো তখন কেয়ার ভাইয়ের হাত কাঁপা শুরু করলো। আর এক সময় রিভলভার পড়ে গেল তার হাত থেকে। কেয়ার ভাই আর কেউ না, সে ছিল দীপ, যে বাদশাহর আসল পরিচয় জানে। দীপ বাদশাহর পায়ের সামনে শুয়ে পড়লো। ভাই আমার বোনকে ক্ষমা করে দাও, সে তোমাকে চেনে না তাই এমন করেছে। আমি কেয়াকে মারবো না, আমি তো শুধু তাকে বোঝানোর জন্য তার পিছনে দৌড়াচ্ছিলাম। ভাইয়া তোমাকে ভয় কেন পাচ্ছ? ডাইরেক্ট শুট করে দাও। চুপ কর তুই, বাঁচতে চাইলে তুই ক্ষমা চেয়ে নে। কেয়ার মাথায় কিছুই ঢুকছে না। সেই সময় তাদের কাছে জিসান, সাব্বির আর রাহুল আসলো। বাচ্চা কাজ কি শেষ হয়েছে? জিসান তুমিও? জিসান একবার কেয়ার দিকে তাকিয়ে আবার বাদশাহর দিকে তাকালো। সাব্বির, রুদ্রের লাশ ক্লাসরুমে পড়ে রয়েছে, শাপলা চত্বরে ঝুলিয়ে দিবি। ওকে ভাই। কেয়া আর কোনো চাপ নিতে পারেনি, তাই কেয়া সেন্সলেস হয়ে যায়। হাইপার হওয়ার কিছু নেই, কেয়া মাথায় এত প্রেসার নিতে পারেনি তাই সেন্সলেস হয়ে গেছে। দীপ, তোর বোনকে বাসায় নিয়ে যা, আর তোরা আমার সাথে চল, ডেভিডের সাথে দেখা করে আসি। ডেভিড, তুই ওর ঠিকানা কোথায় পেলি? রুদ্রের থেকে সব জেনে নিয়েছি। আর দীপ আজকে ফ্ল্যাটে দেখা করবে সন্ধ্যার দিকে।
ওকে ভাই। এখন চল তোরা। তারপর বাদশাহ, জিসান, সাব্বির আর রাহুল গাড়িতে উঠে রুদ্রের বলা গোডাউনের দিকে রওনা দিল। সেখানে পৌঁছানোর পর কয়েকজন গার্ডকে দেখতে পেল। বাদশাহ গাড়ি গোডাউন থেকে অনেক দূরে পার্কিং করলো। তারপর সবাই আস্তে আস্তে গোডাউনের পেছনের দিকে দেওয়াল টপকে ভেতরে গেল। সেখানে অনেক গার্ড ছিল, কিন্তু তাদের সাইলেন্সার বন্দুক দিয়ে মারা বাদশাহর কাছে কোনো ব্যাপারই না। আস্তে আস্তে সব গার্ডদের মেরে ফেলার পর একটা রুমের সামনে পৌঁছালো। ভিতরে কারো কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ শুনে তো মনে হচ্ছে ডেভিড তার গার্লফ্রেন্ড। ডেভিডের খাস চামচা লিটন আর ডেভিডের পিত্র নিশি আছে। ও তাহলে এবার একসাথেই আছে। আজকে সবার খেল খতম। রাহুল আর সাব্বির ভিতরে যা। ভাই আমরা যাব? চিন্তা করিস না, এই বাদশা থাকতে তোদের কেউ টাচ পর্যন্ত করতে পারবে না। তোরা শুধু ডেভিডকে এই কথাটা বলবি। ওকে ভাই। রাহুল আর সাব্বির রুমের ভিতরে গিয়ে ডেভিডের সামনে দাঁড়ালো। বাদশাহ আর জিসান দরজার কাছেই লুকিয়ে আছে। কিরে তোরা এখানে? তোদের তো এই হাইড আউটের ব্যাপারে বলিনি। তোরা কিভাবে এই জায়গায় আসলি? আসলে রুদ্র ভাই আমাদের আপনার ঠিকানা দিয়েছে। তা রুদ্র কোথায়? রুদ্রকে তো আমি বাদশাকে মারতে পাঠিয়েছিলাম। আসলে রুদ্র ভাই আর বেঁচে নেই। কি? বাদশা ওকে মেরে ফেলেছে? তা তোরা কি আমাকে এই খবর শোনানোর জন্য আসলি? না ভাই, আমরা একজনকে আপনার সাথে দেখা করতে এনেছি। কে সে? আমি। কে রে তুই? তোদের আজরাইল, বাদশা দা মাফিয়া কিং। বলেই বাদশাহ ডেভিডের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ল, কিন্তু ডেভিড লিটনকে তার সামনে নিয়ে আসলো। তাই গুলিটা লিটনের লাগে। বাদশাহ যেহেতু দূরে ছিল, তাই বুলেট লিটনের শরীর ভেদ করতে পারেনি। নিশি আর রোকেয়া ফায়ারিং করা শুরু করে। আবার এইদিকে বাদশাহ, জিসান, সাব্বির আর রাহুলও ফায়ারিং করা শুরু করে। যেহেতু বাদশাহ হুট করে হামলা করে, তাই ডেভিডরা কিছু করতে পারেনি। আর এইদিকে রোকেয়ার গুলি লাগে আর সে নিচে পড়ে যায়। ডেভিড তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু এইদিকে বুলেটের তুফান চলছে। তাই রোকেয়াকে রেখেই নিশি আর ডেভিড পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। রাহুল আর সাব্বির ওদের পিছু নিতে গেল। বাদশাহ ওদের থামায়। কি হলো ভাই, আমাদের আটকালেন কেন? ডেভিডের পিছু করতে হবে না। কেন ভাই? ডেভিড তো পালিয়ে গেল। রাহুল আর সাব্বির ওদের পিছু নিতে গেলে বাদশাহ ওদের থামায়। বাদশাহ জোরে জোরে হাসা শুরু করলো, যেটা কোনো সাধারণ হাসি ছিল না, বরং সেটা একটা পৈশাচিক হাসি ছিল। এই হাসির মানে বাদশাহর প্ল্যান কাজ করেছে। এখন শুধু খেলা হবে, মৃত্যুর খেলা। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ডেভিড তো বেরিয়ে গেল। আমি চেয়েছি বলেই যেতে পেরেছে। মানেটা কি? তোর মাথায় কি চলছে? আমি কিছুই বুঝতে পারছি না। বাদশার খেলা বাদশা আর আল্লাহ তাআলা বাদে কেউ বুঝতে পারে না। ভাই তুই আমাদের বুঝিয়ে একটু বল। পরে বলবো। এখন রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়। সন্ধ্যায় দ্বীপের সাথে অনেক কথা আছে। আজকেই সব প্ল্যান তোদের সাথে শেয়ার করব। সবই তো বুঝলাম, কিন্তু এই ডাইনিকে আমাদের সাথে নিয়ে যাব কেন? মাঝে মাঝে ডাইনিরাও অনেক কাজের। মানে? এখনই সব মানে বুঝলে কি হবে? সন্ধ্যায় সব কিছু বলবো। আর এই রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়। এর চিকিৎসা করতে হবে। রোকেয়া গুলি খেয়ে সেন্সলেস হয়ে গেছে। তারপর সবাই তাদের ফ্ল্যাটে পৌঁছে গেল। সন্ধ্যার দিকে দ্বীপ ফ্ল্যাটের কাছে আসলো। আমাকে একবারও বললে না ভাই যে তোমরা সেই ভার্সিটিতে ভর্তি হয়েছো? তাহলে আমি সাহায্য করতে পারতাম। তোকে বললে তুইও ওদের মতো আমাকে আটকাতি। যাক, এটা করা রিস্ক, ওটা করা রিস্ক। ও তাহলে এই ব্যাপার। তার রোকিয়ার কি ব্যবস্থা করেছো? তাকে ডাক্তার দেখে গিয়েছে। গুলি বের করা হয়েছে। এখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, প্লাস বিছানার সাথে হাত পা বাঁধা আছে। কিন্তু আমরা কেন ওকে বাঁচিয়ে রেখেছি তাই তো বুঝতে পারছি না। আর কেনই বা ডেভিডকে এভাবে পালিয়ে যেতে দিয়েছি। সব বলবো আজকে। আগে দীপ বল, কিয়া কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে। আমি ওকে সব বলে দিয়েছি, আপনার ব্যাপারে, আমার ব্যাপারে। আর ইউ আউট অফ মাইন্ড দীপ? তুই কি জানোস তুই কি করলি? এর ফলে আমরা কত বড় বিপদে পড়বো তুই ভাবতেও পারবি না। এখন যদি কিয়া কাউকে কিছু বলে দেয়? আমি কাউকে কিচ্ছু বলবো না। তুই এখানে তোমার পিছু নিয়ে এখানে এসেছি। কিন্তু কেন? তুই জানিস না বাদশা ভাই এসব পছন্দ করে না? এই তোমাদের কাছে বাদশা হতে পারে, কিন্তু আমার কাছে আমার বন্ধু রাকিব। কিয়া তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে।
আমি তো যাওয়ার জন্য এখানে আসিনি, আমি এসেছি তোমাকে সাহায্য করতে। মানেটা কি কিয়া? মানেটা হলো আমি বাদশাকে সাহায্য করতে চাই। তুই কিভাবে সাহায্য করবি? আমি জানি না, কিন্তু আমি সাহায্য করতে চাই। বাদশা, তুই কি চাস কিয়া এখানে থাকবে কিনা? কেয়া আমাদের সাহায্য করতে পারবে? ভাই কিন্তু কি হবে? সেটা আস্তে আস্তে জানতে পারবি। ঠিক আছে, কিন্তু এখন বল তুই ডেভিডকে কেন জেল দিলি? এটা তো আগে বল। বাদশাহ আর রুদ্রের মধ্যে যা যা কথা হয়েছিল তা সব খুলে বলল। এই সবের সাথে ফরেনার মাফিয়ারা আছে, এটা তো আমরা অনেক আগে থেকে জানি, কিন্তু এই সবের সাথে ডেভিডকে যেতে দেওয়ার বিষয়টা আমি বুঝতে পারছি না। আমি ইচ্ছা করলে এখানেই ডেভিডকে মারতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি সবাইকে একসাথে শাস্তি দিব। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ একসাথে নিব। আমি যদি ডেভিডকে মেরে ফেলতাম তাহলে ফরেনের ডনদের আমি ধরতে পারতাম না, আর ডেভিডের মৃত্যুর পর সবাই সতর্ক হয়ে যেত। এখন যেহেতু ডেভিড কোনো মতে বেঁচে গেছে, সে অবশ্যই আমাদের উপর অ্যাটাক করবে, আর তার জন্য তার ফরেনের ডনেদের সাহায্য অবশ্যই লাগবে। এখন শুধু তাদের এই দেশে আসার অপেক্ষা। সবাই তো বুঝলাম, কিন্তু রোকিয়ার কি করবি? বাদশাহ কিছু বলবে তার আগে রোকেয়ার আওয়াজ শুনতে পেল সবাই। মনে হয় রোকেয়ার জ্ঞান ফিরেছে। তাহলে এবার কি করব আমরা? এবার রোকেয়ার থেকে ডেভিড আর ফরেনের ডনদের ব্যাপারে জানতে হবে। কিন্তু সে কি বলবে? এমনিতেই বলবে না, 3rd ডিগ্রি দিতে হবে। না জিসান, আমার একটা নীতি আছে। আমি কোনো মেয়ের উপর হাত তুলি না, মারতে হলে এক গুলিতেই মেরে ফেলি। কেয়া, তুমি যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে তুমি রোকেয়ার থেকে সব ইনফরমেশন কালেক্ট করবে, আর এজন্য তোমার যা করা উচিত তাই করবে। ভাই, কেয়া কি পারবে? ওয়াই নট ব্রো, আমি অবশ্যই পারবো। এবার শুধু তোমরা দেখো এই কি আর খেলা। তারপর কেয়া রোকেয়ার রুমে গেল। বাদশাহ আর সবাই রুমের বাইরে সোফায় বসে আছে। হঠাৎ রোকেয়ার রুম থেকে রোকেয়ার চিৎকার শোনা গেল। কেয়া ওর খেলা শুরু করে দিয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, যে কিয়া তোকে খুন করতে দেখে যেভাবে ভয় পেয়েছিল, আর ওর চোখে তোর জন্য ঘৃণা দেখছিলাম, আজ সে কিয়া তোকে সহ্য করছে। আমারও এক প্রশ্ন। আসলে ভাই, কেয়া যদি জানতো যে তুমি বাদশা দা মাফিয়া কিং, তাহলে সে কখনোই তোমাকে দেখে ভয় পেত না। কেন, কেয়া কি আমাকে চিনে নাকি? জি ভাই। রাহুল, সাব্বির, জিসান সবাই মিলে বলল। মানে? ভাই, কেয়া আসলে তোমাকে ভালোবাসে। মানেটা কি? আমি সত্যি বলছি ভাই। কেয়া তো আমার নামও কখনো শুনেনি, তাহলে সে কিভাবে আমাকে ভালোবাসবে? ভাই, সে আপনার নাম অনেক আগেই শুনেছিল। বাদশার নাম তো দেশের কেউ জানতো না, তাহলে কিয়া কোথা থেকে শুনবে? দেশের কেউ জানতো না, কিন্তু আমি তো জানতাম বাদশা দা মাফিয়া কিং এর কথা। আসলে আমি কি কাজ করি কেয়া হঠাৎ জেনে ফেলে, তাই আমি তাকে বলেছিলাম যে সব মাফিয়ারা খারাপ হয় না, কিছু কিছু মাফিয়া আছে যারা ভালো কাজ করে, দেশের মানুষদের সাহায্য করে, দেশকে রক্ষা করে, ঠিক বাদশা ভাইয়ের মতো। তখন থেকে বাদশা ভাই যখনই দেশের জন্য বা সাধারণ মানুষদের জন্য কি কি করতো, তখন আমি কেয়াকে তা বলতাম। তখন থেকেই কেয়া বাদশা ভাইকে ভালোবাসা শুরু করেছে। কেয়া আমাকে বাদশা ভাইয়ের ছবি দেখাতে বলেছিল, কিন্তু আমি তাকে বাদশা ভাইয়ের ছবি দেখাই না, কারণ বাদশা ভাইয়ের হুকুম ছিল। ভাই, আমি সত্যি বলছি, কেয়া তোমাকে অনেক ভালোবাসে। তা হয় না দীপ? কেন নয়? বাদশাহ পেছনে তাকিয়ে দেখে কেয়া বাদশাহর সামনে দাঁড়িয়ে আছে। সে বাদশাহর সামনে এসে আবার একই প্রশ্ন করলো। কারণ আমি চাই না আমার লাইফের সাথে কেউ যুক্ত হয়। আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আমি আমার বাবা আর বড় ভাইকে হারিয়েছি। আমি আর চাই না কেউ আমাকে ছেড়ে চলে যাক। কিন্তু আমি তোমার জীবনের সাথে জড়াতে চাই। আমি তোমার জীবনের সাথে নিজের জীবন মিশিয়ে এক জীবন গড়তে চাই। কেয়া, এইসব কথা পরে হবে, এখন বলো, রোকেয়ার থেকে কিছু জানতে পেরেছিস? হ্যাঁ ভাইয়া, আমি জানতে পেরেছি যে ডেভিড এখন তার সুন্দরবনের ফরেস্ট গেস্ট হাউসে লুকিয়েছে। আমি আরও জানতে পেরেছি যে আজকে রাতে ফরেনার ডন আসবে সেই গেস্ট হাউসে। এই কথা শোনার পর বাদশাহ পৈশাচিক ভাবে হাসা শুরু করলো। এই হাসির মানে কিছু একটা হতে চলছে। এখানে সবাই জানে এই হাসির মানে মৃত্যুর খেলা হবে আজকে। রোকেয়াকে শেষ করে দে আর সবাই রেডি হয়ে নে। আজকে রাতে খেলা হবে মৃত্যুর খেলা। সবাই সবার রুমে চলে গেল। দীপ জিসানের সাথে গেল কিছু প্ল্যানিং করতে।
আমার কথা কি একটু ভাবা যায় না? কেয়া, তুমি কি জানো যখন আমি প্রথম ভার্সিটিতে যাই তখন সবাই আমাকে খ্যাত বলে অত্যাচার শুরু করে, কিন্তু একমাত্র তুমি আমাকে সাহায্য করেছিলে। আমি তোমার ভেতরে একটা পিওর মন দেখতে পেয়েছিলাম। ধীরে ধীরে তোমাকে আমার ভালো লাগা শুরু করে। আমি জানি না সেটা ভালোবাসা কিনা, কিন্তু আজকের পর যদি আমি বেঁচে যাই তাহলে তোমাকে নিয়ে আমি ভাববো। দেখা আমাদের হবে, এটা শিওর। দেখা যাবে। বিকাল 4টার দিকে সবাই রেডি হয়ে গেল ফরেস্ট গেস্ট হাউসে যাওয়ার জন্য। সবাই কি রেডি হয়েছে? আমরাও রেডি, প্লাস প্ল্যানিংও করা হয়েছে। আমিও রেডি। না, তুই কোথাও যাবি না। কিন্তু কেন? কারণ সেখানে বিপদ আছে। আমি কোনোর বিপদকে ভয় পাই না। ইউ কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট সেখানে অনেক রিস্ক আছে। আমরা সেখানে গিয়ে জীবিত নাও ফিরে আসতে পারি। আই ডোন্ট কেয়ার। ওকে, আমার সাথে আসো। তারপর বাদশাহ কেয়াকে একটা রুমে নিয়ে যায়। তারপর কথা বলার অজুহাতে কেয়াকে রুমের ভিতরে আটকে রাখে। বাদশা, দরজা খুলো। সরি ফর দিস, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে ফিরে নাও আসতে পারি। তাহলে আমাকে এখান থেকে বের করবে কে? এটা অটোমেটিক দরজা। 1 ঘন্টা পর ঠিকই দরজা আনলক হয়ে যাবে। তারপর বাদশাহ কেয়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে নিয়ে ফরেস্ট গেস্ট হাউসের দিকে রওনা দেয়। প্রায় 4 ঘন্টা পরে সবাই সেখানে পৌঁছালো। কেউ আবার লজিক খুঁজবেন না যে ঢাকা থেকে সুন্দরবন 4 ঘন্টায় কিভাবে গেল। বাদশাহ গাড়ি গেস্ট হাউসের সামনে পৌঁছালো। সাবধানে, চারদিকে সিসিটিভি ক্যামেরা আছে। তাহলে আমরা ভিতরে যাব কিভাবে? এখানে সব হারামিরা একসাথে আছে। চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। মানে হলো রাহুল সিসিটিভির মনিটরের সামনে যেসব গার্ড থাকে তাদের সবাইকে কিনে নিয়েছে বাদশা ভাইয়ের হুকুম মতে। তারা এখন মনিটরে রেকর্ডিং ভিডিও করেছে। এখন তাহলে যাওয়া যাক। বাদশাহর গাড়ি গেস্ট হাউসের সামনে পৌঁছালো। সবাই গেস্ট হাউসের সামনে গেল। চারিদিকে যেসব গার্ড ছিল তাদের সাইলেন্সার গানের মাধ্যমে মেরে ফেলে। সবাই পেছনের দরজা দিয়ে ভেতরে গেল। সবাই মিটিং রুমের দরজার আড়ালে দাঁড়ালো। চিন্তা করিস না, আজকে এখানে কেউ বাঁচতে পারবে না। ফরেনার ডনদের বডিগার্ডদের খুব বুদ্ধিমানের সাথেই সবাই মেরে ফেললো সাইলেন্সার বন্দুকের সাহায্যে। ডেভিডরা কিছু বোঝার আগেই বাদশাহ আর ওর টিম সবাইকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। তোরা এখানে? ইউ আর ডেড ডেভিল। यू एंड यूरस डेथ बादशाह द माफिया किंग। तुम यहाँ पर आओगे पर जिंदा नहीं जा पाओगे। गट्स मार डालो सबको। हे यू आर फ्लोस, you killed everybody already, now you all are finished. সবাই যখন কথা বলছিল তখন হঠাৎ ডেভিড গুলি করা শুরু করলো। বাদশাহ আর ওর টিম সবাই টেবিল, সোফা, আলমারির পেছনে লুকিয়ে ফায়ারিং করা শুরু করলো। ছোট্ট একটা রুম, তাই কেউ পালাতে পারেনি। বাদশাহর প্রথম গুলিটা পাকিস্তানি ডনের লেগেছে, তারপরের গুলিটা দুবাই ল্যান্ডলর্ডের লেগেছে। এইদিকে সাব্বিরের হাতে গুলি লেগেছে। রাহুল সাব্বিরকে সেভ রেখে ফায়ারিং চালাচ্ছে। একে একে যখন সব ফরেনার ডন মারা গেল তখন শুধু ডেভিড বেঁচে আছে, আর সবার গুলিও শেষ হয়ে গেছে। বাদশা, তুই যদি সত্যি মাফিয়া কিং হয়ে থাকিস তাহলে আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কর। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তারপর দুজনে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু হয়। প্রথম বাদশাহ কভার ফাইট করলেও পরে অ্যাটাক টেকনিক ইউজ করে। এক সময় ডেভিড বাদশাহ লাথি খেয়ে ফ্লোরে গিয়ে পড়লো। ডেভিডের সামনে তার বডিগার্ডের বন্দুক পড়ে রইল। সেটা ডেভিড হাতে নিয়ে বাদশাহর দিকে তাক করে গুলি করলো। কেউ কিছু বোঝার আগেই কেয়া ফ্লোরে লুটিয়ে পড়লো। হ্যাঁ, সবাই ঠিকই ধরেছেন, কেয়ার বুকে গুলিটা লেগেছে। আসলে কেয়া বাদশাহর সামনে গিয়ে দাঁড়ায় আর তার গুলিটা লেগে যায়। তোরা কেয়াকে সামলাস। কথাটা বলেই বাদশাহ তার ফ্লাইং কিক দিয়ে ডেভিডের হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। তারপর বাদশাহ কুম্ফু স্টাইলে ডেভিডের গলায় আঘাত করে ফেলে আর গলার হাড় ভেঙে যায়, আর অনবরত নাক আর মুখ দিয়ে রক্ত পড়া শুরু করে। ডেভিড ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। ভাই, আমাকে মাফ করে দাও, আমি আর খারাপ কাজ করব না। আমার ভাইকে কি তোরা কেউ রেহাই দিয়েছিলি? বলেই বাদশাহ ডেভিডের মাথা বরাবর একটা ঘুষি মারলো, আর ডেভিডের মাথা টেবিলের কোণে লেগে ফেটে যায়, আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সেখানেই তার মৃত্যু হয়। তারপর সবাই কেয়াকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। দীপ তো তার বোনের জন্য কান্না করে করে শেষ, আর বাদশাহরও চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাদশাহ তাড়াতাড়ি তার চোখের পানি মুছে ফেললো।
হাসপাতালে কেয়া আর সাব্বিরকে ভর্তি করানো হলো। সাব্বিরের হাতে গুলি লেগেছে, তাই চিন্তার কিছুই নেই, কিন্তু কেয়ার বুকে গুলিটা লাগার ফলে অনেক সিরিয়াস কিছু হতে পারে, এই কথাটা ডাক্তার তাদের বলল। দীর্ঘ 4 ঘন্টা অপারেশনের পর কেয়ার অপারেশন সাকসেসফুল হয়। কেয়ার জ্ঞান ফেরার পর থেকে সে শুধু বাদশাহকেই খুঁজে যাচ্ছে। তাই বাদশাহ কেয়ার কেবিনে গেল, আর সবাই কেবিন থেকে বের হয়ে গেল। বাদশাহ কেয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। কেন আমার জীবন বাঁচালে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি রুম থেকে বের হলে কিভাবে? 1 ঘন্টা পর বের হলেও এত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছানো অসম্ভব। তুমি হয়তো ভুলে গেছো যে রুমে একটা জানালাও ছিল, সেই জানালার কাঁচ পুরোটাই ভেঙে তারপর বের হয়েছে। সত্যি বুদ্ধি আছে তোমার। বাদশাদা মাফিয়া কিংকে ভালোবেসেছি, অন্তত এইটুকু বুদ্ধি না থাকলে কি করে হয়? আমি বলেছিলাম যে সেখান থেকে যদি জীবিত ফিরে আসি তাহলে তোমার ব্যাপার নিয়ে ভাববো। তা কি ভেবেছো? উইল ইউ ম্যারি মি? সত্যি? হুম। 1 সপ্তাহ পর বাদশাহ আর কেয়ার বিয়ে হয়ে গেল। বাদশাহ এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সে রুমের ভিতরে ঢুকে দেখে কেয়া বিছানায় বসে বসে মোবাইল টিপছে। বাদশাহ কত কিছু ভেবেছিল যে কেয়া তাকে দেখে পায়ে সালাম করবে, আর সে এখন বসে বসে মোবাইল টিপছে। মোবাইলে কি করো? আমি যে রুমে এসেছি তা কি চোখে পড়েছে? কেন চোখে পড়বে না? আসলে আমি ফেসবুকে গল্প পড়েছিলাম। ও, এসব ফালতু লেখকের গল্প ছাড়ো তো। আর জামাইকে যে সালাম করতে হয় তা কি তুমি জানো না? খবরদার আমার প্রিয় লেখকের নামে কিছু বলতে আজকে বাসরের কথাই ভুলে যাও। এই রে, আমার বাবুটা মনে হয় রেগে গেছে। বাদশাহ কত কিছু ভেবেছিল যে কেয়া তাকে দেখে পায়ে সালাম করবে, আর সে এখানে বসে বসে মোবাইল টিপছে। বাদশাহ গিয়ে তার বাবুর মানে কেয়ার রাগ ভাঙাতে ব্যস্ত। আর এইটুকুতেই গল্পটা শেষ করলাম। এই পর্যন্ত আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে, নতুন গল্পতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, এটাই আশা করি। সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং অনেকদিন পরে ভিডিও আপলোড দিলাম, কারণ শরীরটা খারাপ ছিল, শরীর ভালো ছিল না, তাই কিছু করতে পারিনি, ভিডিও আপলোড দিতে পারিনি। আশা করি এরপর থেকে রোজ যেমন ভিডিও আপলোড দেই সেরকম তাড়াতাড়ি আপনারা ভিডিও পাবেন। এবং আপনারা যত তাড়াতাড়ি ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তত তাড়াতাড়ি আমাদের ভিডিও দেওয়ার উৎসাহ বাড়বে। তো ঝটাপট করে তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু একবারে করে দাও, তাহলে দেখবে যে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে আপনাদের জন্য। এবং আপনারা কেমন কেমন ভিডিও চান অবশ্যই বলবেন। মাফিয়া, স্যাড বা রোমান্টিক কেমন টাইপের চান আপনারা অবশ্যই বলবেন, বা থ্রিলার টাইপের, যেরকম আপনারা বলবেন আমরা সেরকম টাইপের গল্প আনার চেষ্টা করব। এবং আপনাদের যদি কারো ইচ্ছা থাকে যে তার নাম দিয়ে গল্পটা বানানো হোক, তো তাও অবশ্যই কমেন্ট করবেন যে এই নামগুলো দিয়ে ভিডিওটা বানান। তো আমরা অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্ট থেকে যে নাম করবেন সেই নাম দিয়ে ভিডিও বানানোর। তো অবশ্যই কমেন্ট করবেন। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন।